नमस्कार, आमी रीता। केमन आছেন सबाई? आशा करी सबाई भालो आছেন और आमराओ भालो आছি। आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर दिनटी छिलो रविवार एबं सकाल प्राय 9:30 मतो बाजे। तो संसारेर समस्त बासी काजकर्म सेरे फेलेछि और हाजबेंडও काजे बेरिये गेছে। तो एर आगे तो किछु कुल शुकिয়ে সেগুলো আচারও করে ফেলেছি। আর এই কুলগুলো কিছুদিন আগে হাজবেন্ড তার এক বন্ধু বাড়ি থেকে নিয়ে এসেছে, তো আবারও শুকিয়ে নিচ্ছি। তো বোটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আর জলে ধুয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে এগুলোও আচার করে ফেলবো। তো সমস্ত কাজকর্মগুলো যখন সেরে ফেলেছি ভাবলাম তাহলে স্নানটা সেরে নিই। আর আমাদের টয়লেট বা ওয়াশরুম যাই বলুন না কেন সবটাই হচ্ছে বাইরে। শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ের জন্য আমাদের এই বাইরের বাথরুমটা ইউজ করতে হয়, রাতে কিংবা দিনে। স্নানে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, আর ভাতটা বসিয়ে দিয়েই আমি বাকি সব কাজকর্মগুলো করছিলাম। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সকালবেলা উঠে যখন দাঁত ব্রাশ করি তখন কিন্তু বাসি জামাটা আগে একবার ছেড়ে নিই, কারণ সকাল সকাল রান্নাবান্না করতে হয়, রান্নাঘরের কাজে তো হাত দিতেই হয়। তো সেই কারণে বাসি জামাটা তো অবশ্যই চেঞ্জ করে নেওয়া দরকার, আর সেটা তো করেই নিই। আর যে বাসনগুলো মেজে স্নানে গেছিলাম সেগুলো রোদে গরমে প্রচণ্ডই তেতে যায় এখন, কারণ রোদের তেজটা এখন অনেকটাই বেশি। তো সেই কারণে বাসনগুলো তুলে নিলাম। আর গামলাটা আমার এক্ষুনি দরকার ছিল, কারণ ভাতের ফ্যানটা এখন ঝরিয়ে নেব। আর হাজবেন্ড তো সকালবেলা টিফিন করে যায়নি, শুধুমাত্র চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিল। তো সোনা তো এই সময় ভাত খেয়ে স্কুলে যায়, কিন্তু আজ যেহেতু রবিবার তাই সে স্কুলে যাবে না ঠিকই, কিন্তু ওই যে ভাতটা খাওয়ার তার অভ্যেস, তাই হাজবেন্ডকেও ভাত দিয়ে দেবো আর সোনাকেও ভাত খাইয়ে দেবো। প্রতিদিনই তো ভাতের ফ্যানটা ঝরাই, কিন্তু তবুও ওই যে কখনো কখনো তাড়াহুড়ো করতে গিয়ে অসাবধানতাবশত একটু ভুল হয়ে যায়। আর তাই তো আজকে একটু ভাতের ফ্যানটা নিচে পড়ে গিয়েছিল, ওটাই একটু গ্যাস টেবিলটা মুছে নিলাম। তো ওখানে মুছে নিয়ে হাত মুখ টুক ধুয়ে আবারও চলে আসলাম ঠাকুর ঘরে। তো গতকাল তো শিব পুজো করেছিলাম, তো তার জন্য এখানে যে মাকে মালা পরিয়েছি বা এখানে যে ফলগুলো ছিল সেগুলো আর ঘরে নিয়ে যায়নি, বা এই মালাটাও গতকাল রাতে আর চেঞ্জ করা হয়নি, তো সেটাই চলে আসলাম। তো এখন এই যে গতকালের যে মাকে মালা পরিয়েছি সেটা, আর যে ফুলগুলো আছে মায়ের শ্রীচরণে দিয়েছিলাম 108 নাম পাঠ করার সময়, শিবের 108 নাম পাঠ করেছিলাম। তো সেই 108 নামের পাঠ করার সঙ্গে সঙ্গে মায়ের শ্রীচরণে ফুলও অর্পণ করেছিলাম। তো সেই সমস্ত ফুল এখন একটা প্লাস্টিকে ভরে রেখে দেবো। তো হাজবেন্ড যখন গঙ্গার ওদিকে যাবে তো গঙ্গার ঘাটে এইগুলো সব জলে দিয়ে আসবে। তো এখন তাই গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর এখন ঠাকুর ঘরটা মুছে নেব আর তারপর পুজোটাও দিয়ে নেব। এছাড়াও গতকাল কিছু ঠাকুরের বাসন নামিয়েছিলাম, প্রতিনিয়ত যেগুলো দিয়ে পুজো দিই, তাছাড়াও কালকে পুজো করেছিলাম বলে কিছু এক্সট্রা বাসন নামাতে হয়েছিল, তো সেগুলো এখন মেজে নেব। খুব বেশি ঠাকুরের বাসন তো আমার কাছে এখন নেই, কিন্তু কিনে নিতে হবে আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী। তো সেগুলো এখন মেজে ধুয়ে নেব। আর তারপর হঠাৎ হাজব্যান্ড ফোন করলো, কারণ সোনার ব্যাগের চেনটা তো ছিঁড়ে গেছিলো, কেটে গেছে, তো সেটাই একটা দোকানে দিয়েছে। তো উনি আবার না 12টার আগে দোকান বন্ধ করে দেন। তো সেই জন্য বললো তাড়াতাড়ি করে যদি না নিয়ে আসি, আজকে বিকেলে আবার সোনার কম্পিউটার আছে, তো ব্যাগ তো লাগবেই। তো দুটো ব্যাগ ওখানে দেওয়া আছে, দুটো ব্যাগেরই চেন কেটে গিয়েছিল। তো সেই জন্য তড়িঘড়ি রেডি হয়ে নিলাম। তো ভাবলাম এসে পুজোটা দেব, তাই সোনাকে নিয়ে এখন একটু বাজারে বেরিয়ে যাচ্ছি। আর আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম ততক্ষণ সোনাকে খেতে দিয়ে দিয়েছি। তবে হাজবেন্ড কিন্তু এখনও বাড়ি আসেনি, আর তার সকালবেলার খাবারও এখনও কিছু হয়নি, শুধুমাত্র এই যে বললাম চা খেয়ে বেরিয়েছিল। তারপরেই তো সোনা আর আমি রেডি হয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ বাইরের রোদটা প্রচণ্ডই লাগছে। তবে হাজবেন্ড ফোন করেছিল অনেক আগেই, আর আমি হাতের কাজকর্ম সমস্ত কিছু সেরে যতক্ষণে বেরোচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, প্রায় 11টা তখন বাজে যখন আমি বেরিয়েছি। এ বাবা নেই, এই যে বন্ধ করে দিয়ে চলে গেছে। তো বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর আমার দেরি করার ফলে কি হয়েছে দেখতেই পেলেন, দোকানদার দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে। তো যাই হোক, কি আর করব। আমরা বাজার থেকে ঘুরে আসার মধ্যে হাজবেন্ডও বাড়ি চলে এসেছিল, এবং রাস্তার মধ্যে তার সঙ্গে আবার দেখাও হয়ে গিয়েছিল। তো বাড়ি আসার পর আমার শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ লাগছিল, প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছিল। ওই যে বললাম আমার একটা স্পাইনালে ব্যথাও হয়,
বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে বা খুব বেশি ভারী কাজ করলেও প্রচণ্ড ব্যাক পেন হতে শুরু করে। তার মধ্যে শরীরটাও কদিন যাবৎ খুবই খারাপ যাচ্ছে। তো এসে রান্নাবান্না তো সেরকম কিছুই করিনি, শুধুমাত্র ভাতটাই করেছিলাম। তো একটাই তরকারি করার কথা ছিল, একটু চিংড়ি মাছ পড়েছিল, তো ঝিঙে আলু বেগুন সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটাই সবজি বানাবো, কিন্তু সেটাও যেন আর ভালো লাগছিল না। তো হাজব্যান্ড বাড়ি চলে আসাতে তাকে বললাম যে আমাকে একটু চিংড়ি মাছটা বেছে দাও, আমি কোনো রকম একটা তরকারি করে দিই। আর এই তো সেটাই করে কোনো রকম শুয়ে পড়েছিলাম। তারপর হাজব্যান্ডই খাবার দাবার সমস্ত কিছু বেড়ে নিয়েছে আমাদের তিনজনের জন্য। আমার তো একেবারেই উঠতে ভালো লাগছিল না, কিন্তু মানুষটা সকলের জন্য খাবার বেড়েছে, তো সেটাকে আবার অবহেলা করে শুয়ে থাকবো, তাই ভাবলাম দুটো কটা খেয়ে নিয়ে আবার শুয়ে পড়ি। সত্যি কথা বলতে কি, ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে আমি পেয়েছি যে আমার সাদামাটা জীবনটাও মনে হয় যেন অনেক বেশি ঐশ্বর্যশালী, যে কিনা অনেক বেশি এবং অনেক ভালো আমাকে বোঝে। যখনই কোনো রকম অসুবিধার মধ্যে পড়ি না কেন, সে সবসময় আমার পাশে থাকে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি। খাওয়া দাওয়ার পর যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলো মেজে নিয়ে কিছুক্ষণ রেস্ট করেছি। আর তারপর তো আজকে সোনার কম্পিউটার ছিল, তো প্রত্যেক রবিবার ওর বাবাই তো নিয়ে যায়, আমি সেরকম একটা যেতে পারি না। কিন্তু আজকেও তো যাওয়ার কথা একেবারেই ছিল না, ওরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর এখন সন্ধে প্রায় 7টা বাজে। তো হাজব্যান্ড ফোন করে বলল যে ওখানে শিব পুজো উপলক্ষে একটা মেলা বসে স্টেশনের কাছে, এবং সেই কারণে প্রচুর মানুষও আসে মেলা দেখতে এবং ঠাকুর দেখতে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আর যেতে পারিনি। কিন্তু এখন কি হয়েছে যে 3টে ছেলে যায়, মানে আমার ছেলে ছাড়াও আরও 2টো বন্ধু যায়, ওর একই স্কুলে পড়ে ওরা, তো তাদের একজনের মা বাবা গেছে। তো সেটা দেখে হাজব্যান্ড ফোন করে বলল তোমার শরীর এখন কেমন আছে, যদি ভালো লাগে তাহলে 7টা 10-এর ট্রেন ধরে চলে এসো না। এমনভাবে হাজব্যান্ড বলল যে আর না করতে পারলাম না। আর অনেকটা সময় রেস্ট করার পর দেখলাম একটু ভালোও লাগছে, তাই তো তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই তো ট্রেনও চলে এসেছে। আর এই মেলার জন্য ট্রেনে প্রচুর ভিড়ও হয়েছিল। একেবারে স্টেশনের গায়ে একটা বড় মাঠ, আর এই দেখুন স্টেশন থেকেই প্যান্ডেলটা দেখা যাচ্ছে। এখন স্টেশনে দাঁড়িয়েই কিছুক্ষণ ওয়েট করব, কারণ সোনারও ক্লাস শেষ হয়ে গেছে, তো ওরা আসছে। গেছিলি কিচেন সেট 100 টাকা, বিউটি সেট 100 টাকা, ডক্টর সেট 100 টাকা। ওই যে চুড়িদার পরা যে মেয়েটির সঙ্গে দেখা হলো, ওর নাম রিঙ্কু। ওর ছেলের সঙ্গে আমার ছেলে অনেক ছোটোবেলা থেকেই এক স্কুলে পড়তো, তো সেই সময় থেকেই ওর সঙ্গে আমার পরিচয়, এবং ওই সময় থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। খুব ভালো একটা বান্ধবী। আর এই তো আপনাদের সঙ্গে নিয়ে মেলায় চলে এসেছি। তো প্যান্ডেলটাও বেশ বড় করেছে, আর তার সঙ্গে শিব দুর্গার মূর্তিও তো দেখতে পেলেন, সেটাও কত সুন্দর করেছে। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে এবার মেলাটা একটু ঘুরে দেখি। আর মেলায় যখন এসছি কিছু কেনাকাটা তো করবই। আর সোনা যখনই কোনো মেলায় যাবে এখন আর তেমন কিছু বায়না করে না, কিন্তু এই যে গান দিয়ে বেলুন ফাটানো, এটার জন্য ওর একটা চাহিদা থাকে। মেলাটা খুব বেশি বড় নয়, আবার খুব যে ছোট তাও নয়। এখানে বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকম রাইডসও এসছে, তো এগুলো তো সোনার এখন চাপার বয়স নেই। যাই হোক, ওখান থেকে একটু এগিয়ে চলে এলাম যেখানে আমাদের মেয়েদের কেনাকাটার মতো বেশ কিছু জিনিস আছে। তো কিছু জুয়েলারির দোকান রয়েছে, আর তারপরে সিরামিকের বাসনপত্র, কাপ প্লেট এসব তো আছেই। দেখতে তো খুবই ভালো লাগে, আর কিনতেও মন চায়, কিন্তু চাইলেই তো আর সবসময় সব কিছু নেওয়া যায় না। তবে আমার একটা ছোট ট্রে ছিল, তো সেটা দেখলাম ফেটে গেছে, তাই এখন প্রতিদিনকার ব্যবহার করার মতো একটা ছোট্ট এখান থেকে ট্রে নেব। আর ইতিমধ্যে বেশ কয়েকটা কাপও আমি ভেঙে ফেলেছি, তাই কয়েকটা কাপও নিতে হবে।
আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো এই দোকানটা থেকে বেশ কয়েকটা কাপ কিনেছিলাম। আর এই সমস্ত মেলায় ঘুরতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের হাতে সময়টা খুবই কম ছিল, কারণ ট্রেন আসার সময় হয়ে আসছিল। সেই কারণে চটজলদি যতটুকু পারলাম মেলাটা ঘুরলাম আর এখান থেকে কয়েকটা কাপ কিনেছি। ব্যাস এই তো। এরই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।